আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সওদা ইসলাম বর্ষা। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কাল দুদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। সফর ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন। বিএনপি কর্মসূচির নামে নৈরাজ্য করলে মোকাবেলা করা হবে বললেন ওবায়দুল কাদের। বিভাজনের রাজনীতি পরিহার করার আহ্বান মির্জা ফখরুলের। অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আজ। জিম্মি দশা থেকে মুক্তির 1 মাস পর 23 নাবিক নিয়ে আজ কুতুবদিয়া চ্যানেলে পৌঁছাবে জাহাজ এমভি আব্দুল্লাহ। রাজধানীর যানজট নিরসনে আজ থেকে চালু হলো আন্তঃজেলা বাসের গেট লক সিস্টেম। যত্রতত্র যাত্রী তুললে মামলা দেবে ট্রাফিক পুলিশ। এবং শহর থেকে হারিয়ে যাচ্ছে কাক। প্রভাব পড়ছে প্রকৃতি ও খাদ্য শৃঙ্খলে। বাসস্থান হারানো ও খাবার না পাওয়ায় কমছে পাখির সংখ্যা বললেন বিশেষজ্ঞরা। দর্শক শুনছিলেন শিরোনাম সংবাদ। এছাড়াও থাকছে মাই টিভির প্রতি সোমবারের বিশেষ আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প আগামীকাল দুদিনের সফরে ঢাকায় আসছেন। 7 জানুয়ারি নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম সফর। এই সফরকে ঘিরে আবারও সরগরম রাজনৈতিক অঙ্গন। আবু সাইদ অপুর রিপোর্ট। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার 2 দিনের সফরে ঢাকায় আসছেন। তার এই আগমনকে ইতিবাচক হিসেবে দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলছেন এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় এগিয়ে নিয়ে যাবে। আমেরিকার সাথে আমাদের যে সম্পর্ক, প্রেসিডেন্ট বাইডেনের যে চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, সেটার ফলো আপটা করার জন্য আসছেন ডোনাল্ড। আমরা সেটাই মনে, দেশে গণতন্ত্র আছে, সেই জন্য বিএনপি আজকে মুখের বিষ অবাধে ছড়াতে পারছে। আর অন্যদিকে ডোনাল্ডুর এই সফরকে নিয়ে কোনো আগ্রহ নেই বলে দাবি বিএনপির। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কে আসলো আর কে গেল তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। আমরা কে কাউকে আসো না আসলে নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড না। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতি আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে। তবে তার এবারের সফর যতটা না রাজনৈতিক, তার চেয়ে বেশি কূটনৈতিক বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, সফরে আলোচনা হবে জলবায়ু সংকট ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে। 5 শতাধিক বিজেপির সদস্য এবং তাদের সেনাবাহিনীর সদস্য পালিয়ে আমাদের দেশে এসেছিল। আমরা মায়ানমারের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে ফেরত পাঠিয়েছি, কিন্তু নতুনভাবে আরও 138 জন এখন বাংলাদেশে পালিয়ে এসছে। তন্মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল, 2 জন মেজরও আছে। সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও কথা বলবেন। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। বিএনপির রাজনীতির নামে নৈরাজ্য করলে কঠোর জবাব দিতে আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। যারা দলের সিদ্ধান্ত মানেনি তাদের শাস্তির মুখোমুখি হতে হবে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সরকারের সাথে সম্পর্ক বাড়াতে ঢাকা সফর করবেন। তারা যদি রাজনৈতিকভাবে এগুতে চায় তাহলে আমরা রাজনৈতিকভাবেই পরিস্থিতি মোকাবিলা করি। আর তারা যদি সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস নিয়ে আবারও রাজপথে নামে তাহলে আমরা মোকাবিলার জন্য প্রস্তুত আছি। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিভাজনের রাজনীতি পরিহার করে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে কমরেড হায়দার আকবর খান রণর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির জন্য তিনি কাজ করেছেন। তার এই চলে যাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে আদর্শবাদী রাজনীতির ক্ষেত্রে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করে। 23 নাবিক সহ বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর থেকে নানা শঙ্কায় ছিলেন জিম্মি নাবিকদের স্বজনরা। দীর্ঘদিন পর তাদের অপেক্ষার প্রহর ফুরাচ্ছে। জিম্মি দশা থেকে মুক্তির ঠিক 1 মাস পর 23 নাবিক নিয়ে আজ কুতুবদিয়া চ্যানেলে পৌঁছাবে এমভি আবদুল্লাহ জাহাজটি। এর আগে শনিবার বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে জাহাজটি। সোমবার বিকেল বা সন্ধ্যায় কক্সবাজারের কুতুবদিয়া প্রবেশ করতে পারে। জাহাজের নাবিকরা সুস্থ আছেন। কুতুবদিয়ায় আসার পর নাবিক ও ক্রু সদস্যদের একটি নতুন ব্যাচ জাহাজটিতে পাঠানো হবে। জাহাজে বর্তমানে যে 23 জন ক্রু আছেন তাদের আগামীকাল মঙ্গলবার একটি লাইটার জাহাজে করে KSRM লাইটার জেটি সদরঘাটে আনা হবে। সেখানে তাদের বরণ করবেন স্বজনরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। সকাল 10টায় গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় বাংলাদেশ থেকে যারা এবছর হজের জন্য আবেদন করেছেন তাদের সবাই যেন হজে যেতে পারে সেজন্য ভিসা সহজ করতে সৌদি আরবে অনুরোধ জানান প্রধানমন্ত্রী। এ সময় বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সৌদি রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি প্রতিষ্ঠানের তালিকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত। আজ পঞ্চম দিনের মতো চলছে হজ যাত্রা। চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত 13,494 জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়। এদিকে আশকোনার হজ ক্যাম্পের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট মুসল্লিরা। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছর 83,218 জন হজে যেতে নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,323 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 78,895 জন হজ পালনের জন্য নিবন্ধন করেছেন। চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী 16 জুন। ওই যে এসে আমাদের খোঁজ খবর নিচ্ছে, দেখাশোনা করছে, কি সুবিধা অসুবিধা বলছে। হজ ক্যাম্পের পরিবেশ আমরা আনন্দিত, পরিবেশ ভালো মনে হচ্ছে। এখন বাকি আল্লাহর ইচ্ছা। আমিনুল ভাই লোক ভালো, আল্লাহ এবং তো আমাদেরকে কোনো সমস্যা করেনি। ভাই আল্লাহ করাবে না মনে হয়, আল্লাহ। একটা জায়গা বলি, সেটা হলো মূল হজের যে আনুষ্ঠানিকতা মিনা, আরাফা, মুজদালিফা, সেখানে কিন্তু কারোর নিয়ন্ত্রণ নাই। সেখানে হজ যাত্রীদের অনেক সময় কিছু বিড়ম্বনা হয়, কারণ 30 লক্ষ লোক সেখানে একত্রিত হয় এবং জায়গাটা ছোট। সেখানে স্বল্প জায়গার মধ্যে মিনায় 3 দিন থাকতে হয়, আরাফার দিন মুজদালিফা আকাশের নিচে ঘুমাতে হয়। তথ্য প্রযুক্তি খাতে আরও এগিয়ে যেতে দ্রুততম সময়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণে কাজ চলছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রোববার ঢাকা ক্লাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের বর্ষপূর্তির অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 নির্মাণে একাধিক দেশ আগ্রহ দেখিয়েছে। এই মুহূর্তে সবার প্রস্তাবনা যাচাই বাছাই করা হচ্ছে। আগামী 5 বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 মহাকাশে উৎক্ষেপণ করা হবে। তিনি জানান, দেশের 40টি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করছে। এই মেয়াদে আমরা বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট ইনশাআল্লাহ আমরা উৎক্ষেপণ করতে পারবো। আমরা স্বচ্ছতার সাথে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের সকল ধরনের সংবাদ, যোগাযোগ, বিনোদন সব মাধ্যমগুলোকে আমরা ডিজিটাইজ করার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করতে চাই এবং পাশাপাশি আমাদের রাজস্ব আহরণ বৃদ্ধি করতে চাই। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কন্ডম সেলে রাখা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তাদের অন্য বন্দীদের মতো সুযোগ সুবিধা দিতে হবে বলেও জানিয়েছেন আদালত। দুপুরে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের বেঞ্চ এ রায় দেন। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত বা দণ্ডিতদের কন্ডম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালের 2 সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা কারাগারের কন্ডম সেলের 3 কয়েদি। ওই রিট শুনানি করে 2022 সালের 5 এপ্রিল রুল জারি করেন হাইকোর্ট। সেই সঙ্গে কন্ডম সেলে রাখা বন্দীদের কী ধরনের সুযোগ সুবিধা দেয়া হয় সে বিষয়ে প্রতিবেদন চান আদালত।
রাজধানীর যানজট নিরসনে এবার চালু হলো আন্তঃজেলা বাসের গেট লক সিস্টেম। যেসব বাস গেট লক সিস্টেম না মেনে যত্রতত্র যাত্রী তুলবে তাদের বিরুদ্ধে মামলা দেবে ট্রাফিক পুলিশ। ফলে যাত্রীদের নির্দিষ্ট পথের যাত্রার সময় বাঁচবে এবং ভ্রমণ হবে নিরবিচ্ছিন্ন ও আনন্দদায়ক। আরও জানাচ্ছেন নুসরাত শারমিন। সড়কে দুর্ঘটনা এবং দুর্ভোগ কমিয়ে আনতে নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে প্রশাসন, যার ধারাবাহিকতায় এবার মহাখালী থেকে বনানী পর্যন্ত আন্তঃজেলার সকল বাসগুলোতে দেয়া হয়েছে গেট লক সার্ভিস। এই কর্মসূচি বাস্তবায়িত হলে জ্যাম কমার পাশাপাশি বাঁচবে মূল্যবান সময়, আর তাতেই খুশি যাত্রীরা। গেট লক সার্ভিস হলে আমরা অনেক খুশি। অনেক জায়গায় খাড়া হয়ে থাকে তারা যাত্রীর জন্য, সেই জন্য তো আমাদের গেট লক গাড়ি ভালোভাবে এটা কার্যকর হয় তাহলে আমরা অবশ্যই এটাতে সাধুবাদ জানাই। আমরা এটা আলহামদুলিল্লাহ অনেক খুশি আমরা। এটা আমাদের জ্যাম কমবে, যাতায়াতের ভাড়া সুবিধা হবে। গেট লক সার্ভিস হলে আমাদের জন্য অনেক ভালো হবে, মানে ভোগান্তি থেকে অনেক রেহাই পাবো আমরা। গতকালই সার্ভিস শুরু হওয়ার পর নিয়ম না মানার অপরাধে 23টি বাসকে জরিমানা করা হয়েছে, আর তা দেখে আজ থেকে সকলেই সুশৃঙ্খলভাবে মেনে চলছে গেট লক সিস্টেম। প্রথম অবস্থায় একটু সমস্যা হবো, 2-7 দিন 15 দিন পরে ঠিক হয়ে যাবে। সবাই মানতেছে, আমরা মানতেছে গেট লাগাই দিব। আমার টাইম শেষ, টাইমের গাড়িতে 10 মিনিট পাবো গাড়ি, আমার টাইম শেষ হয়ে যাবো, গেট লাগাই দিব। মামলা দিছে যে জায়গা মালিক সমিতি নিষেধ দিচ্ছে, হ্যাঁ কেন উড়াইলো যাত্রী গেট করলে? রাস্তায় অনেক সময় দেখা যায় যে গাড়িগুলো এমনভাবে থামায় যে প্যাসেঞ্জার উঠার আগেই অনেক সময় টান দেওয়ার চেষ্টা করে বা তাড়াহুড়া করে, পুলিশের কারণে হোক, সার্জেনের কারণে হোক, অনেক ঝামেলার কারণে হোক, সেটা হয়তো বা হবে না। গেট লক সার্ভিস বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতেও তা থাকবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। আমাদের নির্দেশনা হচ্ছে যে টার্মিনাল থেকে যে আন্তঃজেলা বাসগুলো বের হয়ে যাচ্ছে তারা কাকুলি পর্যন্ত কোথাও যত্রতত্র যাত্রী ওঠানামা করাবে না। তো এই নীতিমালা বাস্তবায়নের জন্য আমরা গতকাল 23টি পরিবহনে মামলা দিয়েছি এবং আজকেও এই ধারাবাহিকতা চলমান আছে। এখন আপনি যেটি বললেন কেউ মানছে কেউ মানছে না, এ ব্যাপারটি একেবারে মিথ্যে না। তবে একটা ব্যাপার লক্ষণীয় যে একটি দীর্ঘদিনের অভ্যাস, সেটা পরিবর্তন আসলে একদিনে সম্ভব না। এর একটি সময় দিতে হয়, মানুষকে সচেতন করতে হয়, নিয়মের ভিতরে আনতে হয়, এজন্য কিছুটা সময়ের প্রয়োজন। গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে মহাখালী টার্মিনাল থেকে আন্তঃজেলার সকল বাসে গেট লক সার্ভিস, যেটি কার্যকর হবে মহাখালী থেকে বনানী পর্যন্ত। আর এতে খুশি যাত্রী থেকে শুরু করে সকলে। প্রশাসন বলছে এই সার্ভিস যেমন কমিয়ে আনবে যানজট, ঠিক অন্যদিকে বাঁচবে জনসাধারণের মূল্যবান সময়। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। নিয়োগপত্র নেই, মাইনেও পায় না, নিজে থেকে শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কাঁধে তুলে নেয় কাক। ঝাড়ুদার বলে পরিচিতিও আছে, কিন্তু দিনকে দিন শহর থেকে হারিয়ে যাচ্ছে কাক। এখন আর শহরে কাকের ডাকে ঘুম ভাঙে না। পৃথিবীতে এভাবেই অনেক প্রাণী এখন বিলুপ্ত, যার প্রভাব পড়ছে প্রকৃতি, খাদ্যচক্র ও বাস্তুসংস্থানে। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। গ্রামে মানুষের ঘুম ভাঙে মোরগের ডাকে, আর শহরে কাকের চিৎকারে। কিন্তু গেল 2 বছর যাবৎ কাকের ডাক আর তেমন শুনতে পাওয়া যাচ্ছে না। শহরের জাতীয় পাখি বলা হতো কাককে, কিন্তু সেই কাকের আনাগোনা শহরগুলোতে দেখা যাচ্ছে না আগের মতো। মানুষের সবচেয়ে কাছাকাছি থাকতে পছন্দ করে কাক, আর খাবার শেষে অতিরিক্ত খাবারের অপেক্ষায় থাকে সে। খাবার শেষে প্লেট রাখতেই গুটি গুটি পায়ে এগিয়ে যায় খাবারের কাছে। ময়লা বলে ফেলে দেয়া জিনিসগুলো খেয়ে শহর পরিষ্কার রাখে সে, তাই নাম পেয়েছে ঝাড়ুদার। কাক পরিবেশের জন্য কতটা জরুরি, এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলছেন প্রকৃতি থেকে যে কোনো প্রাণী বিপন্ন হওয়ায় প্রকৃতিতে মারাত্মক বিরূপ প্রভাব ফেলে। নগরায়ন প্রয়োজন আসলে সবুজায়নের মাধ্যমে। আমাদের নগরায়নকে চিন্তা করতে হবে সবুজায়নের দিক থেকে। তাহলে আমরা আপাতত এই যে জলবায়ু পরিবর্তনের যে অশনি বিপদ, সেই বিপদকে আমরা মোকাবেলা করতে পারব। প্রাণী সম্পদ বিভাগ থেকে জানা যায় যে 90-এর দশক থেকে হঠাৎ করে ভারতে শকুনের সংখ্যা কমতে শুরু করে। প্রথমে কেউ ব্যাপারটা সেভাবে খেয়াল করেনি, কিন্তু শকুন না থাকার কারণে মরে পড়ে থাকা প্রাণীগুলোকে কেউ খেয়ে পরিষ্কার করছিল না। ফলে রোগ জীবাণু বাড়তে থাকে, খাবারের প্রতিযোগিতা কমে যাওয়ায় বন্য কুকুরের সংখ্যাও বাড়তে থাকে। আর কুকুরের কামড়ে আক্রান্ত মানুষের সংখ্যাও বেড়ে গেলে জলাতঙ্ক রোগ বাড়ে, একই সাথে বাড়তে থাকে ইঁদুরের সংখ্যাও। কাক সাধারণত পরিবেশে দূষণ ছড়ায় এমন সব উপকরণ খুঁজে বেড়ায় এবং নিজে সেগুলো গ্রহণ করে। এখন সিটি কর্পোরেশন বিভিন্ন স্থানে বর্জ্য জমাকরণ কেন্দ্র গড়ে তোলায় কাক আর দূষিত কোনো খাবার গ্রহণ করতে পারছে না। গাছ কেটে ফেলায় বাসস্থান হারিয়েছে কাক। এছাড়া প্লাস্টিক ও ধাতব আবর্জনা বেড়ে যাওয়া এবং যত্রতত্র মোবাইল নেটওয়ার্কের টাওয়ারের রেডিয়েশনও প্রাণীদের জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করছে।
প্রকৃতি থেকে কাক হারিয়ে গেলে খাদ্য শৃঙ্খলে বড় সমস্যা দেখা দেবে। মানুষের মধ্যে নতুন নতুন রোগের সংক্রমণও ঘটতে পারে। এছাড়া বাড়বে ক্ষতিকর প্রাণীর সংখ্যা। তাই ঢাকা শহরে কাকদের বাঁচিয়ে বিলুপ্তির হাত থেকে রক্ষা করাই হবে একজন সচেতন নাগরিকের দায়িত্ব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। মেট্রো রেলের পর এবার বিদ্যুৎ চালিত যানবাহনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। গণপরিবহনের ভোগান্তি কমাতে বৈদ্যুতিক গণপরিবহন ব্যবস্থায় যেতে চায় সরকার। চলতি বছরই বিআরটিসি বহরে যুক্ত হতে যাচ্ছে ১০০টি দ্বিতল বৈদ্যুতিক বাস, যার মধ্যে ৮০টি চলাচল করবে রাজধানীতে, বাকি ২০টি চলবে চট্টগ্রামে। রাকিব হাসানের রিপোর্ট। যানজটের নাকাল রাজধানীবাসী। বিশ্বব্যাংকের গবেষণার তথ্য বলছে ঢাকায় যানবাহনের গড় গতি ঘন্টায় ৬.৪ কিলোমিটার, যা হাঁটার গতির চেয়ে সামান্য বেশি। ঢাকায় যানজটের কারণে বছরে প্রায় ৩.৮ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ক্ষতির কথা বলছে বিশ্বব্যাংকের এই গবেষণা প্রতিবেদনটি। নগরীর এই যানজট আর নগর পরিবহনের শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এরই মধ্যে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্পের সুফল পেতে শুরু করেছে নগরবাসী। বর্তমানে দৈনিক মেট্রো রেলে ১৫২টি ট্রিপ চলছে, যার মাধ্যমে সুবিধা পাচ্ছে দৈনিক ২,৭০,০০০ যাত্রী। যদিও লক্ষ্য রয়েছে দৈনিক ৫ লাখ যাত্রী পরিবহনের। ২০৩০ সালের মধ্যে সবগুলো রুটে মেট্রো রেল চালু হলে সত্যিকারের গণপরিবহন ব্যবস্থায় আধুনিকায়ন হবে এবং দেশের মানুষ উন্নত বিশ্বের মতো আধুনিক সেবা পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গণপরিবহনের ভোগান্তি কমাতে এবার বৈদ্যুতিক গণপরিবহন ব্যবস্থায় যেতে চায় সরকার। তারই অংশ হিসেবে ইলেকট্রিক বাস নামাতে চলছে জোর প্রস্তুতি। বিদ্যুৎ চালিত মেট্রো রেলের পর এবার বিদ্যুৎ চালিত যানবাহনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। চলতি বছরে বিআরটির বহরে যুক্ত হতে যাচ্ছে ১০০টি দ্বিতল বৈদ্যুতিক বাস, যার মধ্যে ৮০টি চলাচল করবে রাজধানীতে, বাকি ২০টি চলবে চট্টগ্রাম শহরে। অক্টোবর নভেম্বরের মধ্যেই ঢাকায় বৈদ্যুতিক বাস আসবে। এই বৈদ্যুতিক গণপরিবহনের মাধ্যমে ঢাকাকে পরিবেশ বান্ধব শহরে রূপান্তর করা সম্ভব হবে বলে মনে করছেন দুই সিটি কর্পোরেশন। আমরা পর্যায়ক্রমে ঢাকা থেকে আমাদের পরিবেশ বান্ধব আমরা ইলেকট্রিক্যাল ভেহিকেলগুলো আমরা দিব। ঢাকা নগর পরিবহনের বহরে ইলেকট্রিক ভেহিকেল বাস চালু হবে, যেটা পরিবেশ বান্ধব এবং বায়ু দূষণ মুক্ত। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বর্ষা মৌসুমের আগে ভাঙতে শুরু করেছে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মাপাড়ের ঘাট। এক সপ্তাহের ভাঙনে ফেরিঘাট এলাকার ৩০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের কয়েকশো পরিবার। প্রতিনিধি শেখ মোমিনের রিপোর্ট জানাচ্ছেন SM হামিম। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অসময়ে ভাঙন দেখা দিয়েছে। গেল কয়েকদিনে ভাঙনের কবলে পড়ে পদ্মায় বিলীন হয়েছে নদীর পাড়ের অনেক অংশ। এর মধ্যে ৬ নম্বর ফেরিঘাট ও পাশের বাহিরচর গ্রাম এলাকায় ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। ভাঙনের কবলে পড়ে বসতবাড়ি, দোকানপাট, আঞ্চলিক সড়ক সহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। এতে আতঙ্ক ছড়িয়েছে নদীর পাড়ে বসবাসকারী মানুষের মাঝে। কষ্টকর আছে। ঘোরাঘুরি করে দেখে যায়, কয়েক বস্তা ফেলে আর কোনো কাজ করে না। আমরা এই জায়গা থেকে স্কুলে যাই, এই জায়গাটা ভেঙে যাচ্ছে বলে আমরা স্কুলে যেতে পারছি না। এভাবে আর কতদিন থাকবে? সরকারের কাছে এইটুকু আবেদন যে সরকার যাতে আমাদের নির্দিষ্টভাবে স্থায়ীভাবে যাতে আমাদের এটা সমাধান করে দেয়। দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বিভিন্ন পয়েন্টে নদী পার ভাঙনের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কথা বলেছি, তিনি আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুতই এখানে এই প্রতিরোধে প্রতি বছর কয়েক দফায় ভাঙনের কবলে পড়ে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা। দ্রুত স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর। SM হামিম, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কাল 2 দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ব্লু। সফর ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন।
বিএনপি কর্মসূচির নামে নৈরাজ্য করলে মোকাবিলা করা হবে বললেন ওবায়দুল কাদের। বিভাজনের রাজনীতি পরিহার করার আহ্বান মির্জা ফখরুলের। অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আজ। জিম্মি দশা থেকে মুক্তির 1 মাস পর 23 নাবিক নিয়ে আজ কুতুবদিয়া চ্যানেলে পৌঁছাবে জাহাজ এমভি আব্দুল্লাহ। রাজধানীর যানজট নিরসনে আজ থেকে চালু হলো আন্তঃজেলা বাসের গেট লক সিস্টেম। যত্রতত্র যাত্রী তুললে মামলা দেবে ট্রাফিক পুলিশ। এবং শহর থেকে হারিয়ে যাচ্ছে কাক। প্রভাব পড়ছে প্রকৃতি ও খাদ্য শৃঙ্খলে। বাসস্থান হারানো ও খাবার না পাওয়ায় কমছে পাখির সংখ্যা, বলছেন বিশেষজ্ঞরা। দর্শক, এখনকার সংবাদ ছিল এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।